আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আমি ফার্স্টেই বলে দিচ্ছি, আমি কোনো ফেমাস না, আর আমি অনেক বড় ইউটিউবারও না। আমি ছোটোখাটো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি সবসময় আমার নিজের ব্লগগুলি ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি। আমি কখনো কাউকে নিয়ে কোনো কথা বলি না, কাউকে নিয়ে কোনো ভিডিও আমি আপলোড দিই না, কারো ভিডিও নিয়ে। তো এই ফার্স্ট টাইম আমি কাউকে নিয়ে কথা বলবো আমার এই ছোটো ব্লগের মাধ্যমে। আর সেটা হলো, কিছুদিন ধরে আমি দেখছি, কিছুদিন বলতে 4-5 দিন ধরে দেখছি একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, বা সবার মুখে মুখে ভুয়া 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 কথাটা শুনে যাচ্ছি। সেটা আমি টিকটকে বেশি দেখছি, দেন আমি ফেসবুকেও দেখছি, সব জায়গাতে দেখা যাচ্ছে। অনেকে এটা নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে। আমার মোটেও এই ধরনের ভিডিও বানানোর ইচ্ছা নাই, বাট কিছু কিছু জিনিস আমার অনেক অনেক খারাপ লেগেছে। সেই জন্য আমি ভাবলাম আমি আমার আমার কিছু কষ্টের কথা আজকে না বললে নাই হবে। তো সেগুলি আমি আমার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। যদিও আমি অন্যকে নিয়ে আজকে আমি অনেক কথা বলবো বা বলতে চাচ্ছি। তো তাহলে দেখেন পুরা আমার ব্লগটা, আর ফার্স্টে যাকে নিয়ে বলবো তাকেও একটু দেখে নেন। যাদের লেভেল নাই তাদেরকে কোনো কিছু বলতেও চাই না, শুধু একটা কথা বলবো, তারা তো সাগর দিয়ে ভাইসা আসছে, না আছে এডুকেশন, না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সো তোমরা যে কোন ধরনের লেভেল সেটা আমরা প্রোগ্রামে কি হয়েছে না হয়েছে এটা নাই বলি, তোমাদের মানিজ্যতা শেষ করতে চাই না। ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ওর নাম ইতি, সবাই চিনেন, আমার পরিচয় দেওয়ার মতো কিছুই না। অনেক বড় সেলিব্রিটি, দেন অনেক ফেমাস, আর এই ফেমাসটা কিন্তু আপনাদের আর আমাদের মতো মানুষটাই বানিয়েছে ওকে। তো যাই হোক, ওকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, বাট কিছুই বলতে চাচ্ছি। সেটা হলো, ওর সাথে আমার পরিচয় টিকটকের মাধ্যমে। আর ও ইটালিতে থাকে, আমি এখন বর্তমানে লন্ডনে আছি, বাট আমিও একসময় ইটালিতে ছিলাম। তো ওর সাথে আমার টিকটকের মাধ্যমে পরিচয়, ওর সাথে এবং ওর কিছু আরও ফ্রেন্ড আছে, তাদের মাধ্যমেও আমার মানে ওর সাথে ভালো বন্ডিং। আমি বলবো না ও আমার কখনো বেস্ট ফ্রেন্ড ছিল, জাস্ট ফ্রেন্ড, টিকটকের ফ্রেন্ড, এতটুকুই, ঠিক আছে। তো ওর সাথে আমি প্রায় কথা বলেছি, পার্সোনালভাবেও কথা বলেছি। আমার কাছে প্রথম শুরু থেকে অনেক ভালো একটা মেয়ে মনে হয়েছে। আমি এখনও বলি ও অনেক ভালো, যত বড়ই সেলিব্রিটি হোক না কেন আমার কাছে ভালো, ঠিক আছে। তো ওর কিছু কথা আমার খারাপ লেগেছে, সেটা আমি একটু পরে বলছি কোন কথাটা আমার খারাপ লেগেছে। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই ধরনের ব্লগ আমি কখনো ওকে নিয়ে বানানোর আমি চেষ্টাও করি না, বা বানাতে যাইও নাই। এখন হয়তো বা অনেকে ভাববেন আমি ভিউ কামানোর জন্য হ্যান ত্যান এগুলো বানাচ্ছি, আসলে মোটেও এগুলিই না। কারণ আমার এইসব ধরনের ইচ্ছা নাই। ও কুমিল্লার মেয়ে, আমিও কুমিল্লার মেয়ে। আমি কুমিল্লাকে বা আমার নিজে বাংলাদেশকে আমি অনেক রেসপেক্ট করি। হ্যাঁ, আমরা বাংলাদেশি হয়ে যদি একজন আরেকজনকে সম্মান না করতে পারি, রেসপেক্ট না করতে পারি, তাহলে আমরা কিসের এত অহংকার করি? হ্যাঁ, কী নিয়ে এত অহংকার করি? ঠিক আছে, আমরা প্রবাসে আছি, আমাদের লাইফটা অন্যরকম, কিন্তু এই না কাউকে ছোট করে কথা বলবো, কাউকে ইগনোর করব, এটা ঠিক না। আল্লাহ কখন কাকে কি করে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ মানুষকে উপরে লেভেলে উঠাতেও সময় লাগে না, আবার নিচে নামাতেও সময় লাগে না, সব কিছু আল্লাহর কাছে, ঠিক আছে। এই জন্য কাউকে না কখনো ছোটোভাবে বা অহংকার নিয়ে কথা বলতে নাই। আর আমি অনেক বছর ধরে ইটালিতে ছিলাম, এখন বর্তমানে লন্ডনে আছি। আমি আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলির সাথে ভালো আছি, আমি ভালো একটা জব করছি লন্ডনে। আর আমি যখন ইটালিতে ছিলাম তখন আমার সময় কাটতো না, তখন আমি ব্লগিং করতাম, বা মাঝে মাঝে টিকটক, আমার কিছু ভালো ফ্রেন্ড পেয়েছি, তাদের সাথে আমি আড্ডা দিতাম, কথা বলতাম। তো ওদের মাঝে থেকে আমি পরিচয়, মানে তখন থেকে ঈদের সাথে আমার পরিচয়। তো প্রথম শুরু থেকে আমার ঈদেরকে ভালো লাগতো। আমি সবসময় ঈদেরকে বলতাম তুমি আমার ক্রাশ। মানে কোনো মেয়ে ফার্স্ট টাইম যদি বলে থাকে তুমি আমার ক্রাশ, সেটা ঈদই, কারণ ঈদের আমার ভালো লাগতো বরাবর। আর ভালো লাগার একটাই কারণ ছিল, সেটা ছোট একটা কথা বলি। সেটা হলো, ওর একটা ফার্স্ট যখন আমি টিকটক একটা ভিডিও দেখেছিলাম, তো ওই ভিডিওটা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, অনেক কান্নাকাটি করি। কারণ ওই ভিডিওটার মধ্যে আমার কিছু জিনিস আমি খুঁজে পাই। সেটা হলো যখন ওর ভিডিওটা মানে ও আপলোড দিছিল, বাংলাদেশ থেকে ওর বাবা মা, ইভেন ওর শ্বশুর কিছু জিনিস পাঠাইছিল, খাবারের বা কাপড় চোপড় এই ধরনের। তো ও মানে ওর পার্সেলগুলো
দেখে বাংলাদেশ থেকে যখন জিনিসগুলো এসেছিলো তো এগুলি ও ইমোশনালভাবে কান্না করে দিছিল, যেটা আমি প্রতিবার করতাম। আমার আম্মু যখন বেঁচে ছিল তো সেম এই জিনিসগুলো দিত। আর যখন ও ভিডিওটা আপলোড দিয়েছিল ওই বছর আমার আম্মু এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। তো আমি এতটা ইমোশনাল হয়ে গেছি, আমি নিজেই মানে ওর ভিডিওটা দেখে কান্না করছি। মানে কী বলবো, বলার ভাষা নাই। তারপর থেকে আমি ওর একটা ভালো ফ্রেন্ড হয়ে গেছি, মানে টিকটক ফ্রেন্ড হয়ে গেছি। ওর ভিডিওগুলো আমি সবসময় দেখতাম, ও লাইভ করতো, ওকে আমি সাপোর্ট করতাম। হ্যাঁ, বাট আমি পার্সোনালভাবেও আমি ওর সাথে, যেহেতু আমার ফেসবুকে অ্যাড আছে, আমি 2-1বার কথা বলেছি। আমার কাছে ওকে ভালো লাগতো, বরাবর ভালো লাগতো। ও সুন্দর সুন্দর ভিডিও বানাতো। আর সবচেয়ে বড় কথা হলো ওর ফ্যামিলির সাপোর্ট ছিল। ওর হাজব্যান্ডের ভাইয়া অনেক সাপোর্ট করতো ওকে। ওর শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই ওকে অনেক সাপোর্ট করতো। ওর ফ্যামিলি সাপোর্টের কারণে আর আমাদের মতো মানুষদের কারণেই কিন্তু ও এত দূর আগে গিয়েছে, ঠিক আছে। নত কারো সাপোর্ট না থাকলে কেউ এত দূর আগে যেতে পারতো না। যেমন আমার ফ্যামিলিতে আমি ব্লগ করি, ঠিক আছে, আমার ফ্যামিলিতে আমার কোনো সাপোর্ট নাই, কিন্তু ওর ফ্যামিলিতে ওর হাজব্যান্ড, ওর বাবা মা, শ্বশুর সবাই সাপোর্ট করছে। তো একটা মেয়ে যখন ফ্যামিলি থেকে সাপোর্টটা না পাবে তখন সে কখনোই কোনো কাজ করতে পারবে না। সে বাইরে জব করুক, বাসায় কিছু করুক, যেটাই করুক না কেন, ঠিক আছে। তো যাই হোক, সবার কপালে তো সব কিছু হয় না। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে পর্যায়ে রেখেছে, শুকুর আলহামদুলিল্লাহ। নিজে কষ্ট করছি, নিজে জব করছি, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, ব্লগিংটা আমার একটা শখ। আমার অনেক বছর ধরেই আমি এই কাজটা করে যাচ্ছি। আমার কিছু ভালো মন্দ মানে মেমোরি আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমার ব্লগের মধ্যে এমন কোনো নেগেটিভ কিছু নাই, কেউ বলতে পারবেন না আল্লাহর রহমতে কখনোই যে আমি কোনো বাজে কিছু দেখাই বা বাজে কথা বলি বা কাউকে নিয়ে কিছু বলি, রোস্টিং করি, এই ধরনের আমার ব্লগের মধ্যে নাই, আর কখনো হবেও না। তো যেটা বলতে নিচ্ছিলাম সেটা হলো, আমি সব সময় ওকে আমি লাইক দিই বা মাঝে মাঝে কমেন্টও করি। ওর ভিডিওগুলো ভালো হলে মাঝে মাঝে আমি লাইক দিই। সবসময় বরাবর আমার ভিডিও যখনই ফলোতে আসে আমি লাইক দিই। আমি এমনও ওরা একটা ভিডিও বাদ নাই যে আমি লাইক না দিই, ঠিক আছে। আর ও যখন ফার্স্ট টাইম যখন ও লাইভ করতো তখন কিন্তু বেশি তেমন একটা মেয়েরা থাকতো না, ম্যাক্সিমাম ছেলেরা থাকতো। তারপর আমি মেয়ে হয়েও ওকে আমি যতটুকু পেরেছি ওকে আমি সাপোর্ট করতাম। ওর আমি মানে প্রত্যেকটি ভিডিওতে আমি লাইক কমেন্ট করতাম। তো যাই হোক, এখন আমিও নিজে ব্যস্ত হয়ে গেছি, হয়তো আগের মতো সেই সাপোর্টটা করতে পারি না। তো মেইন কথায় আসি, সেটা হলো ওর সব সময় ওর ভিডিও যখন আমি দেখছি আমার কাছে ভালো লাগছে। অনেক সময় ফানি ভিডিও করছে, অনেক সময় ড্যান্সের ভিডিও বা সব ধরনের বাংলাদেশের ভিডিও, এভরিথিং সব ভিডিওই ওর আমার কাছে বরাবর ভালো লাগে। কিন্তু কি রিসেন্টলি যে একটা ঘটনা ঘটেছে মিলানে, সেটা হলো মিলানে যে প্রোগ্রামে গিয়েছে, যে ওকে সবাই ভুয়া ভুয়া বলেছে। এই ভুয়া বলার কারণটা কি? মানুষ তার শুধু শুধু এভাবে বলে না, তার পিছু অবশ্যই রিজন আছে। কেউ এটাকে পজিটিভভাবে দেখছে, কেউ এটাকে নেগেটিভভাবে দেখছে। তো আমি আসলে ডিটেলসটা জানি না, জাস্ট আমি ভিডিওগুলো দেখেছি, আমার কাছে খারাপ লাগছে। কারণ আমি একটা মেয়েকে এভাবে কেউ বলবে ভুয়া ভুয়া, মানে এটা কেমন জানি লাগে, মানে ভালো লাগে না। সে যেই হোক না কেন, যে দেশেই মেয়ে হোক না কেন, এত মানুষের ভিড়ে যদি একটা মেয়েকে এভাবে অপমান করা হয় তখন কিন্তু এটা নেওয়ার মতো না, মানে নিতে পারি না। সে যেই হোক না, যে মেয়েই হোক না কেন, খারাপ লাগে। আর মেয়েটা স্টেজে উঠেছে। তো যাই হোক, আমি কিন্তু আসলে কোনো কিছু তেমন জানি না, যতটুকু আমার শোনা কথা। আর পরে আমি চিন্তা করে দেখছি ওকে যে ভুয়া ভুয়া বলেছে তার পিছে রিজন আছে, যারা বলেছে তার পিছে রিজন অবশ্যই আছে। কেউ কিন্তু কাউকে এভাবে ভুয়া কথাগুলো বলতে পারে না, হ্যাঁ, তার পিছে রিজন না থাকলে। আর একটা এমন না যে একটা দুইটা লোক বলেছে, অনেকেই বলেছে। আর সে বলতেছে সে অনেক ফেমাস, আমিও জানি অনেক ফেমাস। সে স্টেজে উঠেছে, তাকে সম্মান দিয়ে স্টেজে নেওয়া হয়েছে। তাহলে কেন মানুষ ওকে ভুয়া বলবে? একটা কারণ। আর সেকেন্ড কারণ হলো, ও বলেছিল ওর কারণে ও সবাইকে ইনভাইট করেছে, ওর কারণে অনেক হাজার হাজার মানুষ ওইখানে গিয়েছে, ঠিক আছে। তো ওর ইনভাইটে যদি হাজার হাজার মানুষ ওইখানে যেয়ে থাকে তাহলে ওকে কেন ভুয়া বলবে? আপনারা একটু চিন্তা করে দেখেন, কেন ভুয়া বলবে? এটা কারণটা কি? এটার রিজনটা কি? অবশ্যই এর পিছিয়ে কোনো রিজন আছে। তো আমি এত কিছু আমি রিজন খুঁজতে যাব না, এটা আপনাদের মাইন্ডে থাকবে। আপনারা জানেন বা অনেকে জানেন না,
যারা জানেন না তারা জেনে নেবেন এটার রিজনটা কি। আমার এই সময়টা নাই, যেহেতু আমি ব্যস্ত মানুষ, আমার এই সময়টা আমি আর এখানে নষ্ট করব না। তো আমি মেইন পয়েন্টে আসি, যেটা আমার কাছে বেশি খারাপ লাগছে। ও কিছু কথা বলেছিল, সেটাও আমি ফার্স্টে ভিডিওতে শেয়ার করেছি। কিছু লিবিয়ার মানুষদের নিয়ে কথা বলেছে। বোন, মানুষকে এভাবে ছোট করে কথা বলতে নাই। তুমিও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। যারা লিবিয়া থেকে ভেসে এসেছে তারাও কিন্তু বাংলাদেশি, ঠিক আছে? আমরা কিন্তু সবাই মানুষ, আমরা পশু না। কাউকে এভাবে ছোট করে কথাগুলো বলবা না, তুমি ওইভাবেই অ্যান্সারগুলো পাবা। তুমি ফেমাস হয়েছো, হ্যাঁ, আমরাও অনেক গর্ব করি, হ্যাঁ আমাদের কুমিল্লার মেয়ে ফেমাস হয়েছে, আমাদের কাছেও ভালো লাগে। তুমি কিন্তু একসময় আমার ফ্রেন্ড ছিলা, এখন হয়তো বা নাই, কারণ তুমি অনেক ফেমাস হয়ে গেছো বা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো। সেলিব্রিটি যারা হয় না, তারা পুরনো ফ্রেন্ডের কথা মনে রাখে না, ভুলে যায়। এটা নর্মাল বিষয়, এটা আমি কখনো আমার মাইন্ডে আনি না। দোয়া করি তোমার জন্য, তুমি আরও বড় সেলিব্রিটি হও। কিন্তু ওই যে তুমি লিবিয়ার মানুষদের নিয়ে কথা বলছো, আমার অনেক খারাপ লাগছে। কারণ হ্যাঁ, আমার হাজব্যান্ড স্পন্সারে এসেছে, আমি আমার হাজব্যান্ডের ফ্যামিলি ভিসায় এসেছি, সেম হয়তো বা তুমিও এসেছো, অনেকে এসে থাকে। কিন্তু কিছু মানুষ আছে লিবিয়া হয়ে আসে, তারা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে জীবনটাকে বাজি নিয়ে তারপর ওরা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে সাগরে ভেসে আসে। তারা যে কি কষ্টটা, তারা যখন আসে তারা নিজেরও জানে না তারা কি আসলে বেঁচে থাকবে কি না, বা বাঁচার পরে তারা কি ইতালি পর্যন্ত পুষবে কি না, তারা কিন্তু জানে না। তারা মরণটা কাঁধে নিয়ে কিন্তু তারা ওই মুহূর্তে লিবিয়া হয়ে ইটালি আসার চেষ্টা করে, অনেক বড় একটা স্বপ্ন নিয়ে, ঠিক আছে? তোমার মতো সবার এত টাকা পয়সা নাই রে বোন, বা হয়তো বা মানে কি বলবো আসলে, আমার কাছে খারাপ লাগতেছে। মানে যারা ওইভাবে সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, তারাই কিন্তু লিবিয়া আসে। কেউ কি চায় যে আমি আমার জীবনটাকে কাঁধে নিয়ে আমি সাগরে ভেসে ভেসে আমি লিবিয়া হয়ে আমি ইটালিতে আসব? সবারই বিদেশের একটা স্বপ্ন থাকে, ঠিক আছে? আর পৃথিবীতে না সব মানুষ একরকম না। তুমি যে লেভেলের কথা বলতেছো না বোন, সব লেভেল বলতে কি বোঝায়? পৃথিবীতে যদি আল্লাহ সবাইকে একরকম বানাতো তাহলে কোনো কথাই ছিল না, ঠিক আছে? আল্লাহ মানুষকে বুঝে শুনেই ওই ওই স্থানে রাখে, এটা লেভেলের কোনো পর্যায় না, ঠিক আছে? তো তুমি যে বললা যে লিবিয়ার মানুষ অশিক্ষিত, হ্যাঁ, সবাই কি অশিক্ষিত? তুমি কি জানো, তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে সব মানুষই অশিক্ষিত? অনেকে আছে শিক্ষিত করে ছেলেরাও আসতেছে লিবিয়া হয়ে, কারণ কি করবে, দেশে তাদের এরকম পরিস্থিতি, তারা চাইলেও না দেশে কিছু করতে পারবে এমন কোনো কথা না। সবার একটা স্বপ্ন থাকে বিদেশে আসবে, ঠিক আছে? অনেকে নিজের জায়গা জমি বিক্রি করে হলেও বিদেশে আসার চেষ্টা করে। সবাই আল্লাহ সেই তৌফিক দেয় না। এখন যারা এসেছে তারা কি সবাই কি ছোটো লোকের জাতের মানুষ? তুমি ফ্যামিলি নিয়ে কথা বলছো বোন, এটা কি তুমি ঠিক করছো? ফ্যামিলি নিয়ে কথা বলছো, তোমার কি কাজটা ঠিক হয়েছে? ফ্যামিলির ব্যাক রেকর্ড ভালো না, তুমি কীভাবে গ্যারান্টি দিতে পারো যে তাদের ফ্যামিলির ব্যাক রেকর্ড ভালো না? তুমি কিভাবে গ্যারান্টি দিতে পারো? এখন যদি তোমার ফ্যামিলি নিয়ে কেউ কথা বলে, তোমার কি তখন ভালো লাগবে? কোনো বাবা মা কি চায় তার ছেলেমেয়েরা খারাপ থাকুক? কোনো বাবা মাই চায় না। আর কোনো বাবা মাও চায় না যে আমার সন্তানটা সাগরে ভেসে ভেসে লিবিয়া হয়ে ইটালিতে প্রবেশ করে বা কোনো ইউরোপ কান্ট্রিতে বা অন্য কোনো দেশে যাবে। কোনো বাবা মাই চায় না। সবার বাবা মারই স্বপ্ন থাকে তাদের সন্তানকে ভালো একটা দেশে পাঠাবে কর্ম করার জন্য, ঠিক আছে? তারপরে কিছু বাবা মা কষ্ট করে বুকে মানে কষ্ট নিয়ে এইসব রিস্ক নিয়ে তাদের সন্তানকে পাঠায় ফিউচারে চিন্তা করে, ঠিক আছে? আর যারা আসে তারা কলিজাটা বড় নিয়ে আসে রে বোন, কলিজাটা ছোটো নিয়ে আসে না, কারণ ওই যে মরণটা তাদের কাঁধে থাকে, ওইটা চিন্তা করে আসে। ভাগ্য যারা যাদের আল্লাহ হায়াত দেয় তারাই বেছে ইটালি পর্যন্ত প্রবেশ করতে পারে। আর অনেক হাজার হাজার মানুষ আছে মারা যায়। তো লিবিয়া হয়ে আসলে কি মানুষ কি খারাপ হয়ে যায়? তাদের রেকর্ড খারাপ, তারা ফ্যামিলি খারাপ, তারা অশিক্ষিত সবাই? আমি বুঝলাম না তুমি এই ধরনের কেন কথা বলছো রে বোন। তোমাকে তো অনেক ভালো জানতাম, সবাই তোমাকে ভালো জানতো বিদায় তুমি আজকে এই পর্যন্ত হয়েছো। তুমি যে এত বড় সেলিব্রিটি হয়েছো, তুমি কাদের মাধ্যমে হয়েছো? জনগণের মাধ্যমে হয়েছো। আর সেই জনগণকে নিয়ে তুমি এই ধরনের কথা বলতেছো, মানুষকে মানুষ মনে করতেছো না। বড় সেলিব্রিটি হলে কি এত অহংকার নিয়ে কথা বলতে হয়?
আর তুমি যে অনেকের কথা বলো শুনলাম যে প্রমি আপু বা রেহানা আপু বা শিমুল আপু তোমাকে সাপোর্ট করেছে, হ্যাঁ ওরা একটা মেয়ে হিসেবে তাদের মন বড়, তারা সাপোর্ট করেছে। আমিও যেহেতু ব্লগার, তো আমিও তাদের ব্লগ দেখি, কিন্তু তারা এত ছোট মনের মানুষ না। তারা কখনোই কোনো জনগণ নিয়ে এই ধরনের কথা বলে নাই যে তারা ছোট লোক, তারা অশিক্ষিত, তাদের বাবা মার কোনো ইয়ে নাই, বেডরক আছে, মানে অনেক হ্যান ত্যান অনেক কিছু তুমি যেভাবে বলেছ, তারা কিন্তু এই ধরনের কথা বলে নাই। তাদের মন অনেক বড়, ঠিক আছে, তারা বড় সেলিব্রিটি হয়েছে ঠিক আছে, কিন্তু তারা কখনো কোনো মানুষকে জঘন্যভাবে কথা বলে নাই। তুমি যেভাবে বলেছো রেবন, তুমি কাজগুলো ঠিক করো নাই, ঠিক আছে। এখন কি এই যে পোলাপাইন যে খেপছে তোমার প্রতি, আমারও খারাপ লাগতেছে। ওই যে ফার্স্টেই বলছি তুমি কুমিল্লার মেয়ে, আমিও যেহেতু কুমিল্লার মেয়ে, আমার খারাপ লাগতেই পারে তোমার প্রতি। এই যে তোমাকে নিয়ে বাজে বাজে রোস্টিং করছে, বাজে কমেন্ট করতেছে, হাজার হাজার বাজে কমেন্ট করতেছে, এগুলি কি তোমার ভালো লাগতেছে বলো? আমারও তো ভালো লাগতেছে না তোমাকে নিয়ে এইসব বাজে কমেন্ট করতেছে। কেন ভালো লাগতেছে না? একদমই মেয়ে, একসময় তুমি আমার ফ্রেন্ড ছিলা, দেন আবার তুমি আমার জেলার মেয়ে। সো সব কিছু মিলে আমার কিন্তু ভালো লাগতেছে না বিষয়গুলি। কিন্তু এগুলির পিছিয়ে কিন্তু তুমি নিজেই দায়ী, অন্য কেউ দায়ী না। সত্যি কথা আবারও বলছি, এগুলির পিছিয়ে তুমি নিজেই দায়ী, অন্য কেউ দায়ী না। তোমার নিজের পায়ে নিজে কোড়াল মারছো। কি দরকার ছিল মানুষকে নিয়ে এইভাবে কথা বলার? কি দরকার ছিল? তোমাকে নিয়ে যদি স্টেজে কেউ বাজে কথা বলতো তোমাকে নিয়ে, তুমি চুপ থাকতা। তোমার এই তখন তারা মানে তুমি যদি কোনো ভুল না করে থাকতা, তুমি চুপ থাকতা। আর চুপ থাকাকে আল্লাহ পছন্দ করে। তুমি যদি রং না থাকতা, তাহলে আজকে তোমাকে কেউ এরকম বাজে বাজে কথা বলতো না, বাজে কমেন্ট করতো না, আর বাজে মানে রোস্টিং বানাতো না, ঠিক আছে। সবাই ভুলটা বুঝতে পারতো তুমি যদি রং না থাকতা। নিশ্চয়ই তুমি কোনো না কোনো জায়গায় রং করছো বিধায় আজকে মানুষটা এত খেপছে। যেই মানুষটা তোমাকে এতটা সাপোর্ট করছে, আর সেই মানুষটাই তোমার বিপক্ষে যেয়ে এত খেপছে, তো তার পিছে তো অবশ্যই একটা রিজন ছিল। আর বড় বড় সেলিব্রিটিরা, আমি আজকে অনেক বছর ধরে শিমুল আপু, রেহানা আপু বা অনেকের বড় বড় সেলিব্রিটিদের আমি ভিডিও দেখি। আমাদের লন্ডনে অনেক বড় বড় ব্লগার সেলিব্রিটিরা আপুরা আছে, তো তাদের ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে। দিশা আপু, খুশবু আপু, আমার সবার ভিডিও দেখতে ভালো লাগে, আমি বড় বড় দেখি। কিন্তু তাদের ভিতরে না ওই এত বড় যে সেলিব্রিটি হয়েছে, তাদের ভিতরে অহংকার জিনিসটা নাই। কখনো মানে মানুষকে ছোট করে কথা বলে নাই। আমি এ পর্যন্ত কোনো ব্লগ আমি দেখি নাই বড় সেলিব্রিটিরা মানুষকে ছোটোভাবে কথা বলছে, ঠিক আছে। তো তুমি কাজটা ঠিক করো নাই, আমার কাছে খারাপ লাগছে। আমার আরও বেশি খারাপ লাগার আরেকটা কারণ, সেটা আমার ছোট একটা গল্প, আমার পার্সোনাল একটা ছোট একটা গল্প বলি, সবার সাথে একটু শেয়ার করি। প্লিজ আমার কষ্টের কথাটা শুনবেন। ওই যে ও লিবিয়া নিয়ে কথা বলছে না, সেই লিবিয়া নিয়ে কথা বলবো। সেটা হলো মেবি 6 বছর আগে লিবিয়া, আমি যখন ইটালিতে ছিলাম, তো লিবিয়া থেকে আর একটা মানে বোর্ড আসছিল, সেটার মধ্যে সব ছেলেরা ছিল, একটা মহিলা ছিল। সে 2টা বাচ্চা বাংলাদেশে রেখে তার হাজব্যান্ডের সাথে এসেছে। তো সে ক্যাম্পে ছিল। এক কাপড়ে এসেছিল মহিলাটাকে আমি আজও দেখি নেবে, তার অনেক কথা শুনেছি। এক কাপড়ে এসেছিল, সে 15টা দিন এক কাপড় পরা ছিল। সে বাংলাদেশ থেকে অনেক জীবনে ঝুঁকি নিয়ে বাচ্চা 2টাকে দেশে রেখে তার হাজব্যান্ডের সাথে এসেছে, অনেক বড় একটা স্বপ্ন নিয়ে। তো আমি যখন বাইরে শুনেছি আমাদের সিটিতেই, লাস ভেগাস সিটিতে একটা ভাইয়া থেকে বা একটা আপুর থেকে, যে ভাইয়াটা তখন মানে কমিউনিটিতে কাজ করতো, মানে মানুষদের হেল্প করতো। তো ভাইয়া যখন বললো, ভাইয়ার ওয়াইফের কাছে, ওয়াইফটা মানে আমার মানে দুঃসম্পর্কে, মানে আমার পরিচিত, মানে আত্মীয় বা পরিচিত বলা যেতে পারে। ও যখন বলো যে ভাবি এরকম একটা মহিলা আসছে, এক কাপড়ে 15 দিন আছে, তুমি যদি পারো একটু হেল্প করো, তখন আমার মাথার মধ্যে আসলো না, মহিলাটাকে আমার হেল্প করা উচিত, ঠিক আছে, যদিও আমি মহিলাটাকে চিনি না, জানি না। আমার শুনে না এত খারাপ লাগছে, একটা কাপড় পরে 15 দিন আছে। তখন আমার কিছু কাছের আমার ফ্রেন্ডরা বা আমার কাছের ভাবিদেরকে আমি ফোন করে সাথে সাথে রাত্রেবেলা বলছি যে এরকম লিবিয়া হয়ে একটা মহিলা এসেছে, তো আমি যতটুকু পারি হেল্প করবো, তোমরা যদি পারো তোমরা একটু হেল্প করো, যার যতটুকু সামর্থ্য আছে, টাকা পয়সা দিয়ে হোক, কাপড় চোপড় দিয়ে হোক। তো আমিও চিন্তা করছি আমিও কিছু টাকা দিব। তো আমার হাজব্যান্ডকে নিলাম,
আর আমি ভাবিদেরকে বলছি, ভাবিরা রাজি হয়েছে, বলছে ঠিক আছে পরের দিন 5টার দিকে, বিকালবেলা 5টার দিকে আমার বাসায় নিচে তোমরা থেকেও, আমি নামবো, তখন আমরা একসাথে নিয়ে মহিলাটাকে দেখেও আসবো, মহিলার হাতে কিছু টাকা তুলে দিয়ে আসবো আর কিছু কাপড় চোপড় দিব, ঠিক আছে। তো এরকম চিন্তা করছিলাম। তো আমি আবার কি করেছি, আমি কিছু মানে আছে না যে কিছু বাংলাদেশ থেকে আমার আম্মু ড্রেস পাঠাইছিল, এগুলো আমার পরনে এখন লাগছে না, নতুন ড্রেস। তো যাই হোক, তখন আমি কি করেছি, আমি আমার আলমারি থেকে কিছু কাপড় চোপড় নামাবো, তো আমি কাপড় চোপড় নামাতে যাওয়াতে আমি চেয়ার দিয়ে উপর, মানে আলমারির উপরে উঠবো চেয়ার দিয়ে, ঠিক আছে, আমি কিছু কাপড় চোপড় নামাবো, মহিলাটাকে দিব। ওই চেয়ারে তাড়াহুড়া করে উঠতে যাওয়াতেই আমি আমার পা, কী বলবো, আমার পাটা, ডান পাটা চেয়ারের মধ্যে ঢুকে আমার আলমারির সাথে বাড়ি খেয়েছে। আমার যে আঁঠুটা 4 টুকরা হয়ে গেছে। তো আমার বড় ধরনের ওই দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি পা আর মানে ওই দিন আমার হাজব্যান্ড বাসা ছিল, তো আমাকে অনেক চেষ্টা করছে ওঠানোর জন্য, কিন্তু আমার পা তো অবশ হয়ে গেছে, আমার আঁঠু ভেঙে তো ভিতরে ঢুকে গেছে। তো সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিয়েছে, অ্যাম্বুলেন্স এসে সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ ইটালি ট্রিটমেন্ট ভালো, যদি মেজর কিছু হয় সাথে সাথে মেজরভাবে ট্রিটমেন্ট করে। তারপরে কি করলো, আমাকে ওই দিন আর ডক্টর ছিল না, আমার যতটুকু জানা মতো মানে সানডে ছিল। তো পরের দিন সকালবেলা আমাকে মেজর অপারেশন অলরেডি পরীক্ষা করার পরে মানে বলে দিছে যে এটা আমার আঁঠু ভেঙে 4 টুকরা হয়ে গেছে, আঁঠুর যে বাটিটা আর কি, হ্যাঁ, তো অনেকে বুঝবেন। তো এটা 4 টুকরো হয়ে গেছে, তো আমার মেজর অপারেশন করতে হবে। পরের দিন আমার 9টা না 10টার দিকে আমার মেজর অপারেশন করলো। তো আমি 2 মাস তো আমি হসপিটালে ছিলাম, অ্যাডমিট ছিলাম। তো আর বাকি 2-3 মাস আমি হসপিটালে সকাল বিকাল 2 বেলা আমি থেরাপি দিয়ে যেতাম। প্রায় 4-5 মাস আমি এই বেডে ছিলাম, ঠিক আছে। 4-5 মাস পরে আমি বেড থেকে উঠে, মানে সবাই ভাবছে আমি আর কখনো হাঁটতে পারবো না, আমিও একসময় ভাবতাম যে আমি মনে হয় হাঁটতে পারবো না। আমার ফ্যামিলি, আমার সবাই, মানে আমার হাজব্যান্ড সবাই মানে এই চিন্তাটা করেছিল আমি মনে হয় এই পা নিয়ে হাঁটতে পারবো না। তখন ওই যে মহিলাটা, হ্যাঁ, যখন শুনতে পারছে যে লিবিয়ার মহিলাটা যে আমাকে মেসেজ দিছিল, বলছিল যে তাকে হেল্প করার জন্য, ওই মহিলাটা আবার লিবিয়ার মহিলাটাকে বলছে যে আপনার কারণে এরকম একটা ভাবির এরকম একটা ঘটনা ঘটছে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট। তো মহিলাটা নাকি দোয়া করছে আমার জন্য, সেই দোয়ার কারণে হয়তো বা আমি সুস্থ হয়ে গেছি, আমি আবার সেই পা নিয়ে আমি হাঁটতে পারতেছি। দেন শুধু হাঁটা না, আমি দৌড়াতেও পারি, মানে আলহামদুলিল্লাহ আমার পা এখন ঠিক আছে। তো আমি কিন্তু একজন উপকার করতে গেছিলাম, ঠিক আছে। আর আমার কথা যদি বিশ্বাস নয়, আপনারা চাইলে এখনও প্রমাণ আছে লাস্ট পেজে, প্রত্যেকটি মানুষ জানে আমার পাটা কেন ভাঙছে, কোন রিজনে এই যে আমার পাটা ভাঙছে। হয়তো বা অ্যাক্সিডেন্ট আল্লাহ দেয়, আল্লাহ সব কিছু ভালো মানিক আল্লাহ, কিন্তু একটা রিজন ছিল। কী রিজনটা ছিল, আমি তাড়াহুড়া করে ড্রেস নামাইতে গেছিলাম আলমারি থেকে, শপিং ব্যাগ নামাইতে গেছিলাম, তখন আমি পাটা আমি মানে চেয়ারটা থেকে স্লিপ করে পাটা আমার চেয়ারের ভিতরে ঢুকে, মানে চেয়ারের যে গতিটা এটা ভেঙে গেছে, তো পাটা ঢুকে আলমারির সাথে বাড়ি খেয়ে আমার এরকম হয়েছে। তো আমি যদি তাড়াহুড়া করে চেয়ারে না উঠতাম বা আমি কিন্তু সবসময় অনেক সময় চেয়ারে উঠে উপরে কোনো কাজ থাকলে করি, ওই দিন যে এরকম ঘটনা ঘটবে এটা তো কেউ বলে আসে না, বিপদ কখনো বলে আসে না। তো আমার না অনেকেই মহিলাটাকে অনেক কথা বলছে, এই মহিলার কারণে আজকে আমাকে বলতেছে আর কি, আমাকে যখন সবাই আমার কাছে মানুষটা, আমার ভালোবাসার মানুষটা দেখতে আসছিল হসপিটালে ইভেন বাসায়, তখন বলছে এই মহিলার কারণে, লিবিয়ার এই মহিলার কারণে তোমার আজকে এই সর্বনাশ হয়েছে, হ্যান তেন। আমি বলছি না, যা কিছু হয়েছে আমার ভাগ্যে লেখা ছিল এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে। আমি মহিলাকে তোমরা কেন দোষী করতে হয়েছে, মহিলার কী দোষ, মহিলা তো আমাকে চিনিই না, জানে না, আমিও মহিলাকে চিনি না জানি, জাস্ট আমি একটা হেল্প করার চেষ্টা আমার মাথার মধ্যে আসছিল। আমি যখন শুনলাম সে লিবিয়া থেকে আসছে, এত কষ্ট করে আছে, একটা মেয়ে মানুষ 15 দিন এক কাপড় পরে আসছে, তা আমার নিজের কাছে খারাপ লাগছে। আল্লাহ তো আমাদেরকেও এই পর্যায়ে আনতে পারতো, কিন্তু আমাদের তো এই পর্যায়ে আল্লাহ আনে নাই, আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো রাখছে, ঠিক আছে, শুক্র আলহামদুলিল্লাহ। তো কখন কাকে কি করে সেটা আল্লাহ ভালো জানে। তো মহিলাটা যেহেতু আমাদের নিজের দেশি মানুষ হোক আর অন্য দেশি মানুষ হোক, একটা মেয়ে হয়ে একটা মেয়ের উপকার করবো না জেনে শুনে, তা তো হয় না, ঠিক আছে। তো এই জন্য আমি
সবাইকে বললাম, রিকোয়েস্ট করলাম যে তোমরাও মহিলাটাকে হেল্প করো বা আমি যতটুকু পারি করবো। তো এই জন্য হয়তো বা তাড়াহুড়া করে আমি এই কাজটা, আমারও ভুল হয়েছে তাড়াহুড়া করে এই কাজটা করতে যেয়ে আমার আজকে এই সর্বনাশটা হয়েছে। আমি কাউকে দোষী করি না, সব কিছুই আল্লাহর মালিক। তো আমার পা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি 6 বছর পরে এখন আপনাদের সাথে জিনিসটা, আমার কষ্টের কথাটা শেয়ার করতেছি। তখন আমি ব্লগিং করতাম না, ঠিক আছে, যখন আমি মানে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 6 বছর আগে। তো আমি কখনোই আমার ব্লগে এইভাবে বলি নাই। তো আজকে আমি বলতে বাধ্য হলাম যে আমরাও তো পারতাম যে আর লিবিয়া থেকে আসছে, কি দরকার আছে, তাকে তো এই দেশের সরকার তো হেল্প করবে, আমাদের সাধারণ মানুষ আমরা কেন হেল্প করতে যাব, বা ওই মহিলা কিভাবে আসছে কেন, হ্যাঁ এভাবে কেন আসা দরকার কি ছিল, এখন কেন আমরা কিন্তু এই ধরনের কথা মাথায় আসতে পারতো বা চিন্তা করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই, ঠিক আছে। কারণ আমি তখন চিন্তা করছি লিবিয়া থেকে আসছে এত কষ্ট করে, তার জানটা যে আল্লাহ বাঁচাই রাখছে, তাদেরকে যে বাঁচাই রাখছে, এটাই তো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। হ্যাঁ, সে যে জানে, তাই সে সাগরে তো দুর্ঘটনা ঘটতে পারতো, সাগরে পাড়িতে ডুবে মারা যেতে পারতো প্রত্যেকটি মানুষ, তাই না? আল্লাহ যে বাঁচাই রাখছে এটাই তো শুকুর আলহামদুলিল্লাহ। এখন বেঁচেতে সে এখন ক্যাম্পে আছে, একটা খারাপ অবস্থা আছে। আমরা যতটুকু পারি, আমরা মানে আমরা মুসলিম হয়ে দেশি মানুষে আমরা হেল্প করার চেষ্টা করব, তাই না? তো এই জন্য এই না যে আমরা ভালো অবস্থা আছি, তার খারাপ অবস্থা তার পাশে দাঁড়াবো না। তো আসলে যখন আসলে এই কথাগুলি আমি বলতাম না, আমি কখনো আমার এই অ্যাক্সিডেন্টের কথা আমি কখনো কারো কাছে বলি নাই আমার ব্লগে বা শেয়ার করি নাই। আজকে আমি শেয়ার করতে বাধ্য হলাম, কারণ এই যে লিবিয়া নিয়ে ইতি আপু যে এতগুলো কথা বলছে, ওরাও কিন্তু মানুষ রে বোন, ওরা মানুষ, ঠিক আছে, ওরাও মানুষ না, ওরাও মানুষ। ওদেরও একটা স্বপ্ন নিয়ে, ওরা একটা আশা নিয়ে এত দূরে এসেছে। আর সবার ব্যাক রেকর্ড না খারাপ না, ঠিক আছে। সবার ফ্যামিলিতে যে একটু কষ্ট করে দেখে আইসো, যদি তোমার মনে হয় তারা খারাপ ফ্যামিলি থেকে আসছে, অনেকের ফ্যামিলি ভালো আছে, অনেকে ফ্যামিলিকে না জানায়ও লিবিয়াতে আসে, লিবিয়া হয়ে ইটালিতে আসে। কারণ অনেকে বাবা মা পারমিশন দেয় না, কোনো বাবা মা চায় না যে আমার সন্তানটা মৃত্যুর ঝুঁকি নিয়ে এক দেশে থেকে আরেক দেশে যাক। প্রত্যেকটি বাবা মাই চায় যত কষ্টই হোক আমার সন্তান আমার কাছে থাক। তারপরও প্রত্যেকটি ছেলেদের একটা আশা থাকে যে না আমি ইউরোপে যাব, বা ইউরোপ আর মিডল ইস্টের কোনো কথা না, আমি বিদেশে যাব, বিদেশে যেয়ে কিছু করব। কার জন্য করবে? ফ্যামিলির জন্যই তো করবে, তাই না? এই যে যারা প্রবাসে আছে তারা কার জন্য এত কষ্ট করে? ফ্যামিলির জন্য করে, ফ্যামিলির জন্য এত কষ্ট করে। কারো বাবা মার জন্য কষ্ট করে, কেউ তার বউ বাচ্চার জন্য কষ্ট করে। সব কিছু ঘিরেই কিন্তু তাদের ফ্যামিলি থাকে। তাদের জীবনটা ঝুঁকি নিয়ে যে এত কষ্ট করে এক দেশে থেকে আরেক দেশে পাড়ি দিয়ে আসে, তার ফ্যামিলির জন্যই আসে, তাদের নিজেদের সুখের জন্য আসে না। কয়টা ছেলে নিজে ইনকাম করে প্রবাসে শান্তিতে আছে বলতে পারবেন আপনারা? না, সব ছেলেরা কিন্তু প্রবাসে শান্তি নাই। তাদের মাথার মধ্যে একটা প্যারা থাকে, একটা টেনশন থাকে, ঠিক আছে। অনেকের কাজও থাকে না, এমনও আমি শুনেছি রাস্তার মধ্যেও যাদের কাজ নাই, ঘর ভাড়া দিতে পারে না, রাস্তার পার্কের মধ্যেও মানুষ ঘুমাইছে, না খেয়েও দিন কাটাইছে, এমনও প্রবাসী আছে, ঠিক আছে। আর যারা ইনকাম করছে, কষ্ট করে ইনকাম করছে, তাদের একটা টার্গেট থাকে, কখন বেতন পাবে, কখন বাংলাদেশে টাকা পাঠাবে। নিজের জন্য কিন্তু ভাবে না, নিজের জন্য ভাবে না, নিজের ফিউচারে চিন্তা করে না, ঠিক আছে। তারা নিজেদের ফিউচারে চিন্তা করে না, ব্যাংকে টাকা জমিয়ে রাখে না, তারা চিন্তা করে তাদের ফ্যামিলির কথা চিন্তা করে, হোক সেটা তাদের বউ বাচ্চা, হোক তার বাবা মা, হোক তাদের ভাই বোন, ফ্যামিলি চিন্তা করে। প্রবাস জীবনে আমার জানা মতো 95% মানুষ ফ্যামিলি চিন্তা করে জীবনটা শেষ করলো, শুধু ফ্যামিলি চিন্তা করে। 95% মানুষ শুধু ফ্যামিলি চিন্তা করে, আর কিছু না। নিজের যে চিন্তা তারা করে না, তাদের পার্সোনালভাবে তারা ফিউচারে চিন্তা করে তাদের ব্যাংকের টাকা জমিয়ে রাখে না, তারা চিন্তা করে ফ্যামিলি। এই ফ্যামিলির জন্যই এত কষ্ট করে আসে। আর এই ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা মতো কিছু মানুষ, আমি কিছু মানুষের কথা বলবো না আপু, তোমাকে নিয়ে বলবো, কারণ আমি এই পর্যন্ত কাউকে কোনো প্রবাসী নিয়ে কথা আমি এইভাবে শুনি নাই, এইভাবে ছোটো করে বলছে। তুমি যেহেতু বলছো, এটা সবাই জানে, সবাই সাক্ষী, সবাই প্রমাণ, তো তোমাকে নিয়ে বলবো। কারো ব্যাড রেকর্ড মানে ফ্যামিলি নিয়ে
এইভাবে কথা বললো না। অশিক্ষিত, শিক্ষার যোগ্যতা নাই। তুমি কিভাবে জানো তারা শিক্ষার যোগ্যতা আছে কিনা না আছে? এই পৃথিবীতে কি সবাই শিক্ষিত? আর যারা যদিও অশিক্ষিত হয়ে থাকে তারা কি লাইফে কি অনেক দূর এগিয়ে গিয়েছে না? শুধু শিক্ষিত মানুষরাই এগিয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তারা তো মানুষ। সবার ভিতরে আল্লাহ সব জ্ঞান দেয় না, সবারই আল্লাহ সব স্থানে রাখে না রে বোন। ঠিক আছে, তাদের যদি তৌফিক থাকতো, আল্লাহ যদি তাদের তৌফিক দিত, তাদের টাকা পয়সা থাকতো, তারাও স্পন্সর বিষয়ে ইটালিতে আসতো, তোমার হাজব্যান্ডের মতো, আমার হাজব্যান্ডের মতো। কিন্তু তাদের হয়তো বা আল্লাহ ওই স্থানটা রাখে নাই, হয়তো বা লিবিয়া হয়ে আসছে। তো কি হয়েছে লিবিয়া হয়ে আসছে দেখে? তারা তো মানুষ, তো সমস্যা কি? কি লিবিয়া হয়ে যারা আসে তারা কি মানুষ না? যায় দেখো, তাদের ফ্যামিলি ব্যাড রেকর্ড অনেক ভালো। ঠিক আছে, ভালো ফ্যামিলির ছেলেরাও আছে এখানে। আর কোনো ফ্যামিলি না কখনো কথা বলো না, কোনো বাবা মাকে নিয়ে কথা বলো না। ঠিক আছে, কোনো ফ্যামিলি কখনোই খারাপ হতে পারে না। এই জন্যই বললাম, কোনো ফ্যামিলির মানুষরা কখনো চায় না তার সন্তানরা খারাপ হোক। হ্যাঁ, আমাদের কার্যকলাপে আমরা খারাপ হতে পারি, আমাদের ব্যবহার, আমাদের কাজকর্ম খারাপ হতে পারে, বাট এই না যে আমার ফ্যামিলি মানুষটা খারাপ, আমার ফ্যামিলি মানুষটা সেই শিক্ষা দিছে। তুমি কি বলছো তাদের ফ্যামিলি ব্যাড রেকর্ড খারাপ, তারা ওই শিক্ষা দিছে? না রে বোন, কোনো ফ্যামিলি চায় না আমার ছেলে হোক মেয়ে হোক আমি খারাপ শিক্ষা দিই। প্রত্যেকটি বাবা মাই চায়, ফ্যামিলি চায় তাদের সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, সো মানে এই কি বলবো, মানে আসলে বলার ভাষা নেই। আমার নিজেরই লজ্জা লাগতেছে, আমি একটা কুমিল্লার মেয়ে হয়ে আরেকটা কুমিল্লার মেয়েকে নিয়ে, যে মেয়েটাকে আমার এত ভালো জানতাম, আমি এখনও পর্যন্ত তোমাকে আমি বলতেছি, আমি জানি না তোমার আমার ব্লগটা দেখবা কি না। যদিও দেখে থাকো, তুমি বোন মনে কষ্ট নিও না, আমি তোমাকে ওইভাবে বলতে চাই না কথাগুলি, বাট আমার কিছু কিছু জিনিস খারাপ লাগছে, এই জন্য বলছি। ঠিক আছে, এখন দেখো তোমাকে নিয়ে মানুষ বাজে কমেন্ট করতেছে, এটাও খারাপ লাগতেছে, আর তোমার কিছু কথাবার্তাও খারাপ লাগছে, যার জন্য আজকে আমার আমার ব্লগের মধ্যে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট বোন, এমন কিছু করো না যাতে সেটার বিপরীত এটা খারাপ হয়ে যায়। ভালো কিছু করো। আজকে সবার ভালোবাসার তোমার প্রতি ছিল বিধায় তুমি আজকে এত বড় সেলিব্রিটি হয়েছো। যারা সেলিব্রিটি হয় জনগণের মাধ্যমেই হয়, জনগণের সাপোর্ট ছাড়া কেউ এই পর্যন্ত যেতে পারে না। ঠিক আছে, তুমি সবার সাপোর্টের কারণেই ওই পর্যন্ত গিয়েছো। তো এত উপরে ওঠার পরে যদি ওই মানুষদেরকে নিয়ে তুমি ছোটোভাবে কথা বলো, তাদের ফ্যামিলি নিয়ে কথা বলো, তাদেরকে অশিক্ষিত বলো, হ্যাঁ, তাদেরকে ইগনোর করো, তাহলে কিন্তু তারা কি চুপ করে থাকবে? কারণ তারাও মানুষ, তারাও কথা বলতে জানে। সবসময় মানুষ কিন্তু চুপ করে থাকে না। ভুলে যেও না, যত বড় সেলিব্রিটি হও, এইসব মানুষদের কারণে তুমি সেলিব্রিটি হয়েছ, এমনি হয়ে যাও নাই। ঠিক আছে, আর যারা নিয়ে কথা বলতেছো তারা অবশ্যই কোনো না কোনো ভালো ফ্যামিলির ঘরেই সন্তান। আর লিবিয়া হয়ে আসছে দেখে এই না, তারা যদি খারাপ হইতো ইটালির মধ্যে, ইটালির সরকার তাদেরকে প্রবেশ করতে দিত না। আমি জানি না তুমি কত সালে ইটালিতে আসছো, তোমার আগে আমি ইটালিতে এসেছি। আমার আলহামদুলিল্লাহ আমি আমার ইতালিয়ান পাসপোর্ট আছে। ঠিক আছে, হ্যাঁ, আমার ছেলের ফিউচারের চিন্তা করে এখন আমি বর্তমানে লন্ডন আছি, বাট ইটালিতে আমি অনেক কিছু পেয়েছি। ইটালিতে আমার ঘর আছে, আমার হাজব্যান্ড ওইখানে এখনও জব করতেছে। দেন আমি 2 দিন পর পর ইটালিতে যাচ্ছি, আমি গুড সম্পর্ক ধরে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি কিছু আমার বাধ্যতামূলক কোনো পার্সোনাল কারণের জন্য আমি ইটালি থেকে আমি মুভ করেছি লন্ডনে। কিন্তু এই না যে আমি ইটালিকে ভুলে যাব। ইটালিতে থাকো অথচ যারা ইটালিতে আছে তাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলো, এগুলি ঠিক না। আমরা সবার আগে মানুষ, এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, আর এই লিবিয়া হয়ে যে মানুষগুলি যদি ওরা খারাপ হতো তাহলে কখনোই ইটালি সরকার তাদেরকে প্রবেশ করতে দিত না। এটা তোমার মাথায় রাখতে হবে। আর সব মানুষরা খারাপ না। আর যত বড়ই সেলিব্রিটি হও, মানুষকে এইভাবে ছোট করে কথা বলো না, কাউকে ইগনোর করো না।
এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? আর আমি দোয়া করি তুমি আরও বড় সেলিব্রিটি হও। তোমার পাশে প্রথমও ছিলাম, এখনও আছি, অলওয়েজ থাকবো। আমি জানি হয়তোবা তোমার আমার যদি কখনো ভুল করেও আমার ব্লগটা দেখে থাকো, তোমার কাছে হয়তোবা খারাপ লাগতে পারে। আসলে বোন, আমি তোমাকে কখনোই কষ্ট দেওয়ার মতো বা খারাপ ইয়ে করার মতো আমি কথা মানে তোমাকে নিচে নামিয়ে আমি কখনো এই ধরনের কথা বলি নাই বা বলতেও চাই নাই। শুধু আমার কিছু কিছু জিনিস খারাপ লাগছে, এটাই আমি তোমাকে বললাম, আর কিছু না, ঠিক আছে? শুধু একটাই কথাই বলবো, এই জনগণনার মাধ্যমে তুমি এত দূর গিয়েছো, ঠিক আছে? আর এই জনগণের কে তুমি এইভাবে অপমান করে কথা বলবা, এটা কেউ নিতে পারবে না, এটাই নর্মাল বিষয়। তো আর কি বলবো, বেশি কিছু বলবো না। আমার কথায় যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও বলবেন আমি কি আমার কথাগুলো যারা শুনবেন, আমি কি আমার কথাগুলো বলা কি ঠিক ছিল, আমি কি রাইট ছিলাম, নাকি আমার কথাগুলো বলা ঠিক হয় নাই, এগুলো আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমি কি রং ছিলাম না আমি রাইট ছিলাম। এই কথাগুলো কি আমার ঈদেরকে নিয়ে বলার দরকার ছিল নাকি ছিল না, অবশ্যই আমাকে জানাবেন। সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। আর আমি আবারও বলছি, আমি সবাইকে সম্মান করি, সবাইকে রেসপেক্ট করি। আমরা বাংলাদেশি, আমরা নিজের দেশকে আমরা রেসপেক্ট করব, সবার সাথে ভালো মতো কথা বলবো। আল্লাহ হাফেজ।